আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের নতুন আরেকটি লাইভ ক্লাসে। তো আমরা দেখতে দেখতে আমাদের যে সিকিউ ক্র্যাক কোর্স ফ্রিতে, এই কোর্সটার আমরা কিন্তু আজকে 4 নাম্বার ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 পড়বো। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর একটা ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের উপর 2টা ক্লাস এবং থার্ড চ্যাপ্টারের উপর আজকে আমাদের 4 নাম্বার ক্লাস আমরা চলে এসেছি। থার্ড চ্যাপ্টারের উপর আমরা প্রথম নিচ্ছি ক্লাসটা। তো এই থার্ড চ্যাপ্টার যাদের প্রবলেম আছে তোমরা সবাই যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে আজকের এই ক্লাসে। আমরা সবাই যারা যারা যুক্ত হচ্ছে আর কি, সবাই একটু ক্লাসে শেয়ার মেনশন করে দিবা। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। এবং আমরা সবাই আজকে খুব মজা করে থার্ড চ্যাপ্টারটা আমরা পড়বো। যাদের সিকিউতে প্রবলেম, যাদের ইকোনমিক্সে ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে, আমি তোমাদের সবাইকে বলবো এই ক্লাসগুলো অবশ্যই তোমরা করবা। কেউ কোনো ক্লাস মিস দিও না, কারণ এই ক্লাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। এগুলো আসলে আমরা পেইড ব্যাচও এভাবে পড়াই না। হ্যাঁ, তোমাদেরকে এখানে যেভাবে আমি সুন্দর করে পড়াচ্ছি। সো সবাই একটু আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ না? ঋতু আছে, সালাম দিয়েছে। শিফাত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, ঋতু আছে, সালাম দিয়েছে আমাদের সাথে। সিফাত আছে, কেমন আছে? সালাম দিয়েছে। কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলিশা আয়াত আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। শিফাত আছে, ওকে। তারপর হচ্ছে জুসি আমাদের সাথে রয়েছে, ওকে ফাইন। আমরা সবাই একটু কি করে দিই, ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিব, কেমন? ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিব এবং আমার সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা একটু জানাবা। কামরুল নাহার আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাইম আহমেদ আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিই। হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দিই এবং হচ্ছে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা একটু আমাকে জানাবা আজকে ক্লাসে। এবং সবাই একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও। মো আমাদের সাথে আছে, স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছে। ঋতু আছে, ভাইয়া কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। ঈদের আগে এইটাই শেষ ক্লাস ভাইয়া? ঈদের আগে এইটাই শেষ ক্লাস না, আই থিঙ্ক আমি হয়তো আরো একটা ক্লাস নিতে পারি। ঠিক আছে, আমার হচ্ছে ঈদের পরে আমার সেমিস্টার ফাইনাল এমবিএর, সো যার কারণে হচ্ছে আমি হয়তো 2-1টা ক্লাস আগে নিয়ে ফেলতে পারি। তোমাদেরকে জানাবো, পেজ একটু অ্যাক্টিভ থাকবা। কামরুল নাহার আছে, আমি রাঙ্গামাটি থেকে, ওকে। মৌ আছে আমাদের সাথে, জি স্যার। বিলকিস আমাদের সাথে রয়েছে, বিলকিস আক্তার সালাম দিয়েছে। কেমন আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আবু সিয়াম আমাদের সাথে আছে, ভাইয়া ঠাকুরগাঁও থেকে, ওকে। আমাদের সাথে শাহজিয়া জাহান জুসি আমাদেরকে বলেছে রংপুর থেকে। তারপর হচ্ছে পায়েল আমাদেরকে সালাম দিয়েছে, আমাদেরকে সিয়াম আহমেদ সালাম দিয়েছে। কেমনই বলছে সিভিক্স না 8টায় ছিল, সিভিক্স 9টায় হবে ক্লাস। হ্যাঁ, সিভিক্স ক্লাস হবে 9টায়। ফাহিম আছে, ফাহিম বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। স্নিগ্ধা সুচি আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে পায়েল কুমিল্লা থেকে, আমাদের সাথে নাসরিন আক্তার নূপুর আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে কামরুল নাহার আছে, ওকে। তারপর হচ্ছে ওকে, মুন্না আমাদের সাথে আছে, মুন্না সালাম দিয়েছে। আমাদের সাথে শামীম আছে, সালাম দিয়েছে। মুন্না নরসিংদী থেকে দেখতে পাচ্ছে। সাইম আছে আমাদের সাথে, আমি সিলেট থেকে। আমাদের সাথে মারুফ আছে পঞ্চগড় থেকে, ওকে। অনেক দূর দূরান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। বিলকিস আক্তার বলছে ভাইয়া সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 স্কিপ করলে কি কোনো প্রবলেম হবে? সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 স্কিপ করিও না, চ্যাপ্টার 4, 7 সেগুলো স্কিপ করিও না, কারণ হচ্ছে সেগুলো ম্যাথমেটিক্যাল, তুমি সহজে আনসার করে নাম্বার তুলতে পারবা। কিন্তু সেকেন্ড পেপারের থিওরিটিক্যাল গুলো তুমি যত লেখো তোমাকে স্যাররা কিন্তু তেমন বেশি নাম্বার দিবে না। অজিত আছে, কেমন আছে স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। শিমু আছে ময়মনসিং থেকে। তাবিব আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে। তাবিব কি অবস্থা, কেমন আছো তুমি? তারপর হচ্ছে খরগোশ আছে, সালাম দিয়েছে আমাদের সাথে। শাহজাহান আছে, সালাম দিয়েছে। ইমতিয়াজ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নোবা আছে আমাদের সাথে। সিয়াম রয়েছে সিলেট থেকে। ঋতু আছে ঢাকা থেকে, ওকে। তারপর হচ্ছে তাবাসসুম আছে আমাদের সাথে, মেসেজ করেছে, থ্যাংক ইউ। আমরা সবাই একটু শেয়ার করব, সবাই প্রায় আমরা 75 জনের মতো শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, আমরা সবাই একটু শেয়ার মেনশন করব। আমরা 150 জন চাই, সবাই দেখি করো, 150 জন করো দেখি, সবাই একসাথে সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, একসাথে সবাই শেয়ার করে দিলে এখনই 150 জন এখানে চলে আসবে। একসাথে শেয়ার করবা সবাই একসাথে। নুরুল করিম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে সাদিকা আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে হুজরাতুল আহমেদ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শাহজাহান বলছে, ওকে। মৌলভীবাজার থেকে আসিফ আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে সায়েম, সিলেটে কোন কলেজ? আচ্ছা। তারপর হচ্ছে আমাদের সাথে পারবি আছে, সালাম দিয়েছে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছে, তবে বলছে আলহামদুলিল্লাহ ভালো, ওকে। তারপর হচ্ছে শিমু আছে, মেনশন করেছে। আমাদের সাথে সিফাত আছে, আমি পৃথিবীর বাহিরে থেকে। আচ্ছা, আমাদের সাথে বৃন্ত আছে,
বিন্ত নমস্কার ভাইয়া। তারপর হচ্ছে উম্মেদ তাইবা আছে, ওকে সরকার, আচ্ছা। তারপর হচ্ছে মারিয়া আছে, সালাম দিয়েছে মারিয়া, ওকে। তারপর হচ্ছে শাইম আমাদের সাথে রয়েছে, রাহিদ আক্তার আছে, মুস্তাফা কামাল আছে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে, ইস্যু আছে। আমাকে কি দেখা যায় না? এই যে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে ফাহমিদা, ওকে। আমরা সবাই এখনো কই? ইকবাল আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওকে। রাশিদুল ইসলাম শোভন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আচ্ছা, ক্লাস শুরু করে দিলে ভালো হয়। হ্যাঁ, করে দিব। শেয়ার করছো? এই যে বাবারা, তোমরা এই যে বলো যে স্যার ক্লাসটা কি শুরু করে দিলে ভালো হয় স্যার, কিন্তু একটা শেয়ার করে না। হ্যাঁ, কিপটা একটা শেয়ার করতে পারে না, এমনি বলো যে স্যার ক্লাসটা শুরু করে দেন। এত কষ্ট করে ক্লাস নিতে একটা শেয়ার করলে কি কষ্ট হয়ে যায় বেশি? হ্যাঁ, দেখো কয়জন ক্লাসটা আমি তোমাদের বলি। এই যে ক্লাস করতেছে 81 জন, হ্যাঁ, আর হচ্ছে ক্লাস শেয়ার করছে মাত্র 3 জন। ঠিক আছে, এই আর কি ভালোবাসা। ঠিক আছে, এই আর কি ভালোবাসা। শোভন আছে হবিগঞ্জ থেকে, এই যে স্যার ক্লাস শুরু করে দেন, কিন্তু একটা শেয়ার করবো না স্যার, আপনি ক্লাস শুরু করে দেন। ঠিক আছে, 2 জন হলে 2 জনকে পড়ান, কোনো সমস্যা নাই স্যার। এরকম কথাবার্তা সবাইকে নিয়ে আসো, সবাইকে, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও। এবং হচ্ছে মেনশন করার দরকার নেই, জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দাও। এটা তো তোমার ওয়াল, তাই না? তোমার ওয়ালে তুমি যাইছে তা শেয়ার করবা, তো নিজের ওয়ালে শেয়ার করে দাও। এমনি ওয়ালে তো অনেক কিছু শেয়ার করো, ঠিক আছে? ভালো জিনিস শেয়ার করবে না। আচ্ছা, আমরা শুরু করি। প্রথম ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। প্রথম আমরা সিকিউ শুরু করবো এখনই। সবাই আগে শেয়ার করে দাও। শেয়ার করে একযোগে সবাই শেয়ার ডান লিখো। নোবেল আছে আমাদের সাথে, হ্যালো বলছে, ওকে। সজীব আছে, কিপটা, হ্যাঁ। তারপর হচ্ছে শিফাত আছে, তারপর হচ্ছে ইস্যু আছে, ভাইয়া মেনশন করেছি, থ্যাংক ইউ। শেয়ার করে দাও, নিজে শেয়ার করে দাও। মেনশন করলে আর কয়জন করবা? 2-1 জন করবা, এগুলো তো আসবে না যাদেরকে শেয়ার মেনশন করতেছো। ভাই আজকে টি20 ব্যাচে ক্লাস হবে, হ্যাঁ টি20 ব্যাচে ক্লাস হবে আজকে। তারপর হচ্ছে শেয়ার করে দিছি, হ্যাঁ সবাই শেয়ার করো। শেয়ার করে সবাই শেয়ার ডান লিখবা, দ্রুত করে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো, ওকে। নমস্কার, রাহুল দে বলছে নমস্কার, পায়েল শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। নোভা বলেছে করেছি শেয়ার, হ্যাঁ সবাই করো, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো। আমি যদি এখন দেখি 80টা শেয়ার হয়েছে, আমি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, 80টা শেয়ার করো দেখি সবাই। 80 জন কিন্তু আসোই। 80টা শেয়ার করলে একজনের দিয়ে একটা বেশি শেয়ার করে দাও, সমস্যা নাই, ঠিক আছে? 80 জন 80টা শেয়ার করলে কিন্তু হয়ে যাবে। নিজের ওয়ালে শেয়ার করো। আচ্ছা স্যার, আপনার ক্লাস করার কারণে আমার অর্থনীতি কোনো প্রাইভেট পড়া লাগে না, মোটামুটি আমি বই প্রায় শেষ করে ফেলেছি, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। জোবায়ের আহমেদ হাসান, থ্যাংক ইউ। তারপর সজীব আছে, ডান বলছে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা, ঠিক আছে? আয়েশা সিদ্দিকা আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যারা যুক্ত হচ্ছে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা একযোগে, হ্যাঁ একযোগে শেয়ার করে শেয়ার ডান লিখবা। মুন্না আছে, সালাম দিয়েছে। নোবা আছে, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। আদিবা আছে, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ আদিবা। তারপর হচ্ছে শাওন বলছে ডান, থ্যাংক ইউ। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো, দ্রুত করবা, আমরা দেরি করে ফেলতেছি। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি একটু লেট করে শুরু করেছে ক্লাস। আরফাত আছে, সালাম দিয়েছে। আদিবা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। যারা যুক্ত হচ্ছে পরে দিয়ে সবাই শেয়ার করো, হ্যাঁ সবাই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে আমাদের ফ্রেন্ডরা, হ্যাঁ আমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাই যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, ওকে। সবাই শেয়ার ডান, ওকে। আমরা শুরু করি, কি বলো? আমরা কি শুরু করে দিব ক্লাস? ওকে ফাইন, আমরা প্রথম সিকিউতে চলে যাচ্ছি, আজকের ক্লাসের প্রথম সিকিউ। সো প্রথম সিকিউতে আমরা দিতে পাচ্ছি একটা সূচি দেওয়া আছে। এই সূচি থেকে আমাদেরকে প্রথমে যে প্রশ্নটা করেছে 1 নম্বরে, সেই প্রশ্নটা হচ্ছে 1 নম্বর আমাদের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে এরকম, যে মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন মানে হচ্ছে উৎপাদনের উপকরণের মাত্রাগত পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আমরা বলতে পারি মাত্রাগত উৎপাদন বলতে উৎপাদনের উপকরণের মাত্রাগত পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। মাত্রাগত উৎপাদন বলতে বোঝানো হয় উৎপাদন উপকরণের মাত্রাগত চেঞ্জ। উৎপাদন উপকরণের মাত্রাগত চেঞ্জ মানে হচ্ছে উৎপাদনের সকল উপকরণের চেঞ্জ হওয়া। হ্যাঁ, উৎপাদনে যদি আমি 2টা উপকরণ করি, মনে করেন লেবার এবং ক্যাপিটাল, সো 2টা উপকরণ যদি একই সাথে চেঞ্জ হয়, মনে করেন লেবার 1 ক্যাপিটাল 1, লেবারও 2 হয়েছে ক্যাপিটাল 2 হয়েছে, এর ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি মাত্রাগত উৎপাদন। ক্লিয়ার? তাহলে উৎপাদন উপকরণের মাত্রাগত পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। 2 নম্বর বলবা, স্বল্পকালে সর্বদা এসি এবিসি চেয়ে মানে বড় হয় কেন? কেন আমাদের স্বল্পকালে এসিটা বড় হবে এবিসির তুলনায়? কারণ তোমরা জানো স্বল্পকালে আমি যদি বলি স্বল্পকালে যদি বলি এসএসসি মানে স্বল্পকালে এভারেজ কস্ট, বা শুধু এসিএ বলতে পারো, সমান হচ্ছে এএফসি প্লাস এবিসি। এই দুইটা যোগফলেই কিন্তু স্বল্পকালে কি হয়ে থাকে? এএফসি প্লাস এবিসি
এই দুইটা যোগফলেই কিন্তু স্বল্পকালে এসি হয়ে থাকে। হ্যাঁ, এফসি আর এবিসি যোগ করে, তাহলে এবিসির সাথে অবশ্যই এফসি যোগ হয়ে এসি হবে, তাহলে অবশ্যই এসি কি হবে, অবশ্যই বড় হবে এবিসির তুলনায়, কারণ এবিসির সাথে এফসি যোগ হয়ে এসি হয়। ঠিক আছে, সে কারণে 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করা, মানে টোটাল রেভিনিউ রেখা, মোট আয় রেখা আঁকতে বলছে। একদম সহজ, একদম সহজ। আমরা এখানে করে ফেলবো, ছোট্ট করে এখানে করে ফেলি। হ্যাঁ, আমাদের নিচের দিকে হবে ভোগে উৎপাদনের একক। ঠিক আছে, আমরা লিখবো উৎপাদনের একক। আচ্ছা, আমাদের জায়গা আছে মনে হয়, আমরা ওই পেজে গিয়ে করি। ঠিক আছে, এখানে করতেছি, দেখো এখানে করতেছি। তাহলে আমাদের কি বলছে, এখানে গ নাম্বার বলছে কি করছে, মোট আয় রেখা অঙ্কন করতে বলছে। তাহলে আমরা এখানে মোট আয়ের জন্য কিন্তু মোট আয় দেওয়া আছে, তো কোনো সমস্যা না, আমরা একটা সূচি করে ফেলি। সূচির মধ্যে আমাদের নিচের দিকে থাকবে আমাদের উৎপাদনের একক। হ্যাঁ, আমরা এখানে লিখবো উৎপাদন একক লিখবো। উৎপাদন কত আছে আমাদের এখানে, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা এক এক করে লিখি উৎপাদন একক, এক করে লিখি আমরা উৎপাদন একক 1, হ্যাঁ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে উৎপাদন একক। আর উপরের দিকে হবে আমাদের মোট আয়, মানে টোটাল রেভিনিউ। উপর দিকে হবে মোট আয় বা টোটাল রেভিনিউ হবে। দেখো মোট আয় এখানে আছে 400 700 900 1000 1900। তাহলে আমরা সর্বনিম্ন 400, সর্বোচ্চ 900 আছে, আমরা 200 করে ধরি, কেমন? তাহলে হবে 200 400 600 800 1000 মনে করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা উপরে ধরবো মোট আয়, মোট আয়, যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। ঠিক আছে, মোট আয় বা টোটাল রেভিনিউ। তাহলে কত হবে 200 400 600 800 1000। আমরা বিন্দুগুলো বের করে ফেলি, চলো। প্রথমত হচ্ছে উৎপাদন এক হলে তখন মোট আয় হচ্ছে 400, তার মানে 100 সাথে কত হবে 400 হবে মোট আয়। হ্যাঁ, তাহলে 1 এর সাথে 4, 1 এর সাথে হবে 400। ওকে, আমাদের প্রথম বিন্দু হবে এখানে। তারপর হবে 2 এর সাথে 700, এই 2 এর সাথে হবে 700, 700 হচ্ছে 500 400, এটা 600, এখানে 800, তার মানে 700, মানে 600 আর 800 এর মাঝামাঝি এখানে। তারপর হবে তারপর হবে 3 এর সাথে হবে 900, এই 3 এর সাথে হবে 900, 900 মানে হচ্ছে এটা 800, 900 মানে হচ্ছে এই দুইটা মাঝামাঝি এখানে। তারপরে 4 এর সাথে হবে 1000, 4 এর সাথে হবে 1000। ওকে, তারপর 5 এর সাথে আবার 1000, তারপর 6 এর সাথে হচ্ছে আবার 900, 6 এর সাথে 900 মানে হচ্ছে এই বরাবর। হ্যাঁ, তাহলে আমরা এই সবগুলো বিন্দু যোগ করে দিব, 0 থেকে করতে পারবা, কারণ হচ্ছে উৎপাদনের পরিমাণ 0 হলে আমাদের মোট আয় 0 হয়। তো এখান থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ বা মোট আয় রেখা। ঠিক আছে, পারবো সবাই? একদম সহজ কিন্তু এটা, তাই না? একদম সহজে করা আছে। যারা যুক্ত আছে সবাই, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে সবাই ক্লাসটা একটু শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। নোভা আছে, অ্যাড কতগুলো কেন আসে ক্লাসের মাঝে? আচ্ছা, তোমরা সবাই একটু শেয়ার করে দাও, ক্লাস সবাই একটু শেয়ার করে দাও। সজীব আছে, উৎপাদন উপকরণের মাত্রাগত পরিবর্তন ফলে। হ্যাঁ, আমরা এটা বলবো, পারবো? এটা পারবো সবাই? যারা আসে সবাই ক্লাস শেয়ার করে দিবা, হ্যাঁ, যারা পরে দিয়ে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে চলে এসেছি 4 নম্বরে। বলেছে উদ্দীপকের আলোকে এআর এবং এমআর রেখা অঙ্কন করো এবং এদের মধ্যে সম্পর্ক দেখাও। তার মানে তোমাকে গড় আয় আর প্রান্তিক আয় রেখা আঁকতে হবে, আর এদের মধ্যে সম্পর্ক তোমাকে দেখাতে হবে বা সম্পর্কটা বলতে হবে আর কি। তাহলে চলো আমরা করে ফেলি, গড় আয় আর প্রান্তিক আয় রেখা আঁকবো আমরা। তো এখানে আমরা 4 নাম্বার করতেছি এখানে। সো 4 নাম্বার আমাদের গড় আয় আর প্রান্তিক আয়। তাহলে আমরা সূচিটা একটু করে ফেলি আগে। সূচির মধ্যে আমাদের একটু শর্টকাট করবো আমরা। সো এখানে আমাদের দেওয়া আছে উৎপাদনের একক কিউ, আমি শর্টকাটে করতেছি, আর মোট আয় টোটাল রেভিনিউ, আর গড় আয় আর প্রান্তিক আয় আমাদের করতে হবে এভারেজ রেভিনিউ এবং হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তো দেখো কেমনে করি আমরা। সো দেখো আমাদের উৎপাদনের পরিমাণ আছে হচ্ছে 1 থেকে 6, 1 2 3, হ্যাঁ 3 4 5, আরেকটা বাড়াইতে হবে 6। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ। আর টোটাল রেভিনিউ হচ্ছে 400 700, তারপর হচ্ছে 900, এরপর হচ্ছে 1000, এরপর আবার 1000, হ্যাঁ, এরপর হচ্ছে 900। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের, সরি এটা 900 হবে। এগুলো হচ্ছে মোট আয়। এখন আমরা গড় আয় আর প্রান্তিক আয় করবো। গড় আয় করা একদম সহজ। এভারেজ রেভিনিউ সূত্র কি, টোটাল রেভিনিউ যেটা হবে সেটাকে কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 400 কে 1 দিয়ে ভাগ করা হবে 400, 700 কে 2 দিয়ে ভাগ করলে হবে 350, 900 কে 3 দিয়ে ভাগ করলে হবে 300,
1000কে 4 দিয়ে ভাগ করলে হবে 250, 1000কে 5 দিয়ে ভাগ করলে হবে 200, হ্যাঁ। তারপর 900কে 6 দিয়ে ভাগ করলে হবে কত হয়, 900কে 6 দিয়ে ভাগ করলে, 900কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, কত হয় দাঁড়া দেখি, তাহলে 900 ডিভাইডেড বাই 6, 150 হবে, হ্যাঁ 150, এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে হবে 150। আর প্রান্তিক আয় মানে মার্জিনাল রেভিনিউ যদি বের করতে চাই, তাহলে মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে টোটাল রেভিনিউর পরিবর্তনকে টোটাল ভোগের পরিবর্তনে ভাগ করতে, সরি উৎপাদনের পরিবর্তনে ভাগ করতে হবে। এটা সূত্র দিয়ে না করলে তুমি এমনি বুঝবা, আমি তোকে বলি কেমনে করবা। একটার ক্ষেত্রে, একটা উৎপাদন ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবা। আচ্ছা, এরপরে এই মোটের পার্থক্য লিখবা। 700 থেকে 400 বাদ দিলে আসা হবে 300, 900 থেকে 700 বাদ দিলে আসা হবে 200, 1000 থেকে 900 বাদ দিলে, 1000 থেকে 900 বাদ দিলে আসা হবে কত, 1000 থেকে 900 বাদ আসা হবে 100, 1000 থেকে 1000 বাদ দিলে আসা হবে 0, 900 থেকে 1000 বাদ দিলে আসা হবে -100। এই যে হয়ে গেছে। তাহলে আমাদের এআর এবং এমআর দুইটা আমরা সূচির মধ্যে করে ফেলেছি। এখন আমাদের বলছে এআর এবং এআর রেখা অঙ্কন করতে বলছে, হ্যাঁ রেখা অঙ্কন। তাহলে আমরা এআর এবং এমআর রেখা আঁকবো। চলো আমরা করি। এআর এবং এমআর রেখা কিভাবে আঁকতে হয় দেখো, আমি এখানে করে দিচ্ছি। এআর এবং এমআর রেখা একটু ছোট করে করতে হবে। দেখো আমরা এখানে দুইটা অক্ষ নিচ্ছি। সো আমাদের ভূমি অক্ষে হবে আমাদের উৎপাদনের পরিমাণ, আর উপর হবে এআর এবং কি এমআর রেখা আমরা আঁকতেছি। উৎপাদন পরিমাণ আছে 1 থেকে 7, সো 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। আর আচ্ছা আমি ইংরেজিতে লিখে বলছি, বাংলায় লিখি, যেহেতু বাংলায় দেওয়া আছে আমাদের সূচিতে। সূচিতে যেভাবে দেওয়া থাকবে সেভাবে করবে, বাংলায় থাকলে বাংলায়, ইংরেজি থাকলে ইংরেজিতে করবা, ঠিক আছে। তাহলে এখানে হবে 1 1 2 3 4 5 6। আর আমাদের এআর এবং এমআর এর মধ্যে খেয়াল করবে, এখানে আমাদের এআর এর সর্বোচ্চ মান আছে 400, এমআর এর মধ্যে সর্বোচ্চ 400, আর সর্বনিম্ন হচ্ছে 0 -100 আছে। তাহলে আমরা 50 50 করে ধরতে পারি, তবে 100 করে ধরি। আচ্ছা 100 করে ধরি, তবে আমরা একটা নিচের দিকে করতে হবে, অর্থাৎ উপরে আমরা 100 করে ধরবো। 100 200 300 400, আমাদের 400 পর্যন্ত রাখবে। সো 100 200 300 400। এখানে একটা -100 থাকার কারণে এই রেখাটাকে আমরা নিচে দিকে বর্ধিত করবো, এবং সে বরাবর উপরে যতটুকু আমরা ডিফারেন্স নিয়েছি নিচের সেম পরিমাণ দূরত্ব আমরা মেনটেন করে সেখানে আমরা -100 দিব। কত দিব? -100 দিব, ঠিক আছে। ওকে, এখন আমরা বিন্দুগুলো যোগ করে ফেলি। যেমন একের সাথে হচ্ছে আমাদের এআর রেখা আঁকবো, আমরা এটা এআর রেখা আঁকবো শুরুতে। সো চলো আমরা প্রথমে এআর রেখা আঁকি। সো এআর রেখা কি আর হচ্ছে এটার সাথে এটা করবো আমরা। একের সাথে 400, এই একের সাথে হবে 400, প্রথমে হবে এখানে, তারপর হবে 2 এর সাথে, একটু বাগ হয়েছে, যাই হোক 2 এর সাথে হবে 350, এই 2 এর সাথে 350, তার মানে 300 350 হলো এটার উপরে, এই জায়গায়। তারপর 3 এর সাথে হচ্ছে 300, এই 3 এর সাথে হবে 300, 4 এর সাথে হবে 250, 4 এর সাথে হবে 250, এই 4 এর সাথে 250, 5 এর সাথে হবে 200, এই 5 এর সাথে হবে 200, 6 এর সাথে হবে 150, 6 এর সাথে 150, 6 এর সাথে 150। এই সবগুলো বিন্দু যোগ করলে আমাদের কি রেখা পাবো আমরা? এআর মানে এভারেজ রেভিনিউ রেখা পাবো। আবার আমরা যদি এমআর রেখা পেতে চাই, তাহলে এমআর রেখা কেমনে পাবো? এমআর হচ্ছে আমাদের এটার সাথে এটা করতে হবে, হ্যাঁ। একের সাথে প্রথমে 400, এদিকে একের সাথে হবে 400, তাহলে একের সাথে 4, প্রথম হবে এটা। তারপরে 2 এর সাথে 300, এদিকে 2 এর সাথে হবে 300, এই যে 2 এর সাথে 300, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 3 এর সাথে হবে 200, এদিকে 3 এর সাথে হবে 200, 3 এর সাথে 200, এটা। 4 এর সাথে হবে 100, এদিকে 4 এর সাথে হবে 100, এই যে 4 এর সাথে 100, সরি এখানে। তারপর 5 এর সাথে হবে 0, এই 5 এর সাথে হবে 0। দেখো এই 5 অবস্থা আমাদের এআর এমআর মান হবে 0, তার মানে এই বিন্দুটা এখানে, এটা এবং এটা। তারপর 6 এর সাথে হবে -100, এই 6 এর সাথে -100, তার মানে নিচের দিকে আসবে, এটা থেকে এই যে -100 এখানে হবে। তাহলে আমরা এই সবগুলো যদি যোগ করে দিই, তাহলে আমরা এমআর বা মার্জিনাল রেভিনিউ রেখা পাবো। তাহলে কি দেখতে পাচ্ছ যে এআর এবং এমআর দুইটাই বাম থেকে ডানে কি হবে? নিম্নগামী হবে। কিসের ক্ষেত্রে? এটার ক্ষেত্রে এটা আসলে আমাদের যে একটা কি বাজার আমরা এটাকে বলে থাকি, যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, বা আমরা একচেটিয়া বাজার বলতে পারি, কারণ এখানে আসলে যখনই তুমি দেখবা যে এআর এবং এমআর নিম্নগামী হয়েছে, তার মানে এটা একটা কি বাজার সম্পর্কে বলতেছে?
একচেটিয়া বাজার সম্পর্কে বলতেছে। আর যদি এ আর এবং এম আর রেখা এরকম হয়, যে এটা যদি হয় এ আর রেখা, হ্যাঁ, পি সমান এ আর সমান কি হবে এম আর রেখা হবে এরকম, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে। পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে এ আর সমান এম আর রেখা এরকম হবে, পি সমান এ সমান এম আর রেখা ভূমিঅক্ষের সমান্তরাল হবে। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে এ আর এবং এম আর রেখা কি হবে, বাম থেকে নিম্নগামী হবে। তবে এ আর তুলনায় এম আর বেশি হারে নিম্নগামী হবে, বেশি নিম্নগামী হবে। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন প্লিজ। এখন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা তো স্লাইড রেডি হয়ে গেছে, বুঝছো, সেজন্য। তাহলে এটাকে আমরা অপূর্ণ প্রতিযোগিতা বাজার বলবো, ঠিক আছে। এই এরকম স্লাইড কেন দাও, সলিড এটার উপর একটা ইয়ে দিবা না, একটা আলাদা স্লাইড বসায়, এটাকে এটা ব্লার করতে হবে না, নাহলে তো এটা পুরো দেখা যায়, এগুলো লেখা বোঝা যায় না। বুঝছো তুমি? আচ্ছা, চলে আসি আমরা 2 নাম্বার কোয়েশ্চেনে। দেখো 2 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আমাদের প্রথমে বলেছে এখানে 1 নাম্বার আমাদের এখানে আছে যে প্রান্তিক ব্যয় কি। প্রান্তিক ব্যয় বলতে আমরা আসলে কি বোঝাই? দেখো প্রান্তিক ব্যয় মানে হচ্ছে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য, অতিরিক্ত উৎপাদনের ফলে মোট ব্যয়ে যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি প্রান্তিক ব্যয়। তাহলে আবার বলছি, প্রান্তিক ব্যয় কি? একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য মোট ব্যয়ে যে পরিবর্তন হয় তাকে আমরা বলি প্রান্তিক ব্যয়। একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য মোট ব্যয়ে যে পরিবর্তন হয়, হ্যাঁ, একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের কারণে মোট ব্যয়ে যে পরিবর্তন হয় তাকে আমরা বলি প্রান্তিক ব্যয়। ক্লিয়ার? 2 নম্বর বলছে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না এই জন্য কারণ স্বল্পকালে যে ব্যয়টা স্থির থাকে দীর্ঘকালে সেটাও পরিবর্তনশীল হয়ে যায়। দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, কারণ দীর্ঘকালে আমাদের যেটা স্বল্পকালে ব্যয় যেটা স্থির ব্যয় থাকে সেটা দীর্ঘকালে পরিবর্তনশীল হয়ে যায়, যার কারণে সব ব্যয় কি হয়ে যায়, পরিবর্তনশীল হয়ে যায়। স্বল্পকালে যেটা স্থির থাকে সেটা দীর্ঘকালে স্থির থাকে না, সেটাও পরিবর্তন হয়ে যায়, বিধায় দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। 3 বলছে উদ্দীপকের আলোকে মোট উৎপাদন টিপি রেখা অঙ্কন করো। মোট উৎপাদন, এই যেখানে উৎপাদন দেওয়া আছে এটাই মোট উৎপাদন, এই রেখাটা আঁকতে বলছে। পারবে না আঁকতে? পারবা তোমরা? 3 নম্বর করতে পারবা? তাহলে এখানে নিচের দিকে হবে আমাদের এই যে লেবারের একক, এটা আমরা ধরবো শ্রম, হ্যাঁ, শ্রম বা লেবার, এবং উপরের দিকে আমরা এখানে মোট উৎপাদন যেটা আছে সেটা লিখবো, মোট উৎপাদন, যেটাকে আমরা বলছি টোটাল প্রোডাকশন আর কি। ওকে, 1 2 3 4 আছে, 1 2 3 4 উত্তরটা সমান করে ধরবা 1 2 3 4, আর এখানে আছে 1 4 10 14 17, তাহলে এখানে আমরা 5 5 করে ধরি। সো 5 10 15 20, 5 10 15 20 হবে, হ্যাঁ, 5 10 15 20। তাহলে আমরা এখানে আনসারটা বের করে ফেলি, চলো। বিন্দুগুলো বের করে আমরা 1 এর সাথে 4 এর সম্পর্ক হবে প্রথমে, এদিকে 1 এর সাথে হবে 4, 4 কোথায় আছে? এখানে 4 নাই, তাহলে 5 এর একটু নিচে দাও, এখানে দাও। তারপরে 2 এর সাথে 10 এর সম্পর্ক, এই 2 এর সাথে 10, এটা হচ্ছে 2 এর সাথে 10। তারপরে 3 এর সাথে 14, এদিকে 3 এর সাথে হবে 14, 14 মানে এখানে। তারপর হচ্ছে 4 এর সাথে হবে 17, এদিকে 4 এর সাথে হবে 17, 17 মানে হচ্ছে এখানে। এবারে এই সবগুলো বিন্দু যোগ করে দাও, তাহলে যে রেখাটা পাবে সেটা হচ্ছে আমাদের কি রেখা? উৎপাদন রেখা বা টোটাল প্রোডাকশন রেখা। ঠিক আছে, হয়ে গিয়েছে। আমাদের পরীক্ষা এত সহজ প্রশ্ন আসবে? অবশ্যই আসবে, কেন প্রশ্ন সহজ আসবে না? এর চেয়ে সহজ প্রশ্ন আসবে। তোমরা সবাই পরীক্ষা হলে দেখবা যে সবাই, হ্যাঁ, মানে পরীক্ষার প্রশ্ন দেখার পর আমার কথা মনে পড়বে, হ্যাঁ, মানে ইকোনমিক্স পরীক্ষার প্রশ্ন দেখার পর আমার কথা মনে পড়বে, ভাইয়া কত সুন্দর করে এগুলো পড়াইছে আস্তে আস্তে করে, হ্যাঁ, এবং হচ্ছে দেখবা যে সবাই মুস্কি মুস্কি হাসতেছো, ভাইয়ার চেহারা মনে পড়বে। ঠিক আছে, পরীক্ষার হলে দেখবা, এটা কথা লিখে রাখো না হয়। 4 নাম্বার দেখো, 4 বলছে উদ্দীপক ও লিখিত তথ্য, মানে তুমি কনফিউজড হয়ে যাবা তুমি কোনগুলো আনসার করবা। 11টা প্রশ্নের মধ্যে দেখবে যে 10টা প্রশ্ন তুমি পারতেছো, 11টা পারতেছো, তুমি কনফিউজড হয়ে যাবে যে কোনটা আগে লিখে কোনটা পরে লিখবে, এরকম হয়ে যাবে। আচ্ছা, 4 বলছে উদ্দীপক ও লিখিত তথ্য উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে। এখানে কোন বিধিকে সমর্থন করছে, হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আগে আমাদেরকে এখানে প্রান্তিক উৎপাদনটা বের করতে হবে। ঠিক আছে, 4 নম্বর আমরা আগে প্রান্তিক উৎপাদনটা বের করব,
তারপর আমরা সেটা ব্যাখ্যা করবো। অর্থাৎ উদ্দীপকের তথ্য উৎপাদনে কোন বিধিকে সমর্থন করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে, আমরা চিত্র আঁকতে হবে। তো আমরা এখানে প্রথমত যে মার্জিনাল প্রোডাকশন আঁকাটা আঁকবো আর কি, চিত্রটা আঁকবো। সো মার্জিনাল প্রোডাকশনের জন্য আগে সূচিটা আমরা করে ফেলবো, ঠিক আছে। আমরা সূচির মধ্যে সেটা কি করব, সূচিটা আমরা আগে করে ফেলি। চলো দেখাই, এখানে আমাদের কি থাকবে যে শ্রম, তারপর হচ্ছে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনটা করলে হবে, ঠিক আছে। শ্রম, লেবার, টোটাল প্রোডাকশন এবং হচ্ছে এখানে মার্জিনাল প্রোডাকশনটা আমরা লিখলে এমপি লিখলে হয়ে যাবে। এখানে টিপিও লিখতে পারবা চাইলে। আচ্ছা, চারটা আছে, আমরা চারটা ভাগে ভাগ করে নিচ্ছি। ওকে, 1 2, বাংলায় আছে, বাংলায় লিখি, আমি বারবার ইংরেজিতে লেখার চেষ্টা করছি। তাহলে 1 2 3 4। আর মোট উৎপাদনটা হচ্ছে আমাদের এখানে আছে 4 10 14 17। তাহলে 4 10 14 এবং হচ্ছে 17। আমরা মার্জিনাল প্রোডাকশন বের করি, কেমনে করবো, একদম সহজ। প্রথমে যেটা আছে সেটার ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবা, তারপরে এই মোটের পার্থক্য লিখবা। 10 থেকে 14 গেলে, সরি 10 থেকে 4 গেলে 6, 14 থেকে 10 গেলে 4, 17 থেকে 14 গেলে, 17 থেকে 14 গেলে হবে 3, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি মার্জিনাল যে প্রোডাকশনটা সেটা 4 6 4 3, অর্থাৎ প্রথমে একটু বাড়ছিল। হ্যাঁ, প্রথমে একটু যদি কি হয়েছিল, প্রথমে 4 থেকে 6 হয়েছে, মানে প্রথমে একটু ক্রমবর্ধমান হয়েছিল, বাড়ছিল, তারপর আবার কি পাইছে, হ্রাস পাইছে। তারপরে আলটিমেটলি ক্রমহ্রাসমানই, তবে প্রথমে একটু কি পাইছিল, বৃদ্ধি পাইছিল। আমরা রেখাটা আঁকবো, এখানে রেখাটা আমরা এঁকে ফেলি। আমরা দুইটা অক্ষ নিব, ঠিক আছে। আমরা ভূমি অক্ষে থাকবে আমাদের শ্রম, শ্রম বা লেবার ভূমি অক্ষে থাকবে, এবং উপরের দিকে আমরা লিখবো হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয়, যেটাকে আমরা বলি এমপি, মানে মার্জিনাল প্রোডাকশন। শ্রম যদি হয় আমাদের 1 থেকে 4, শ্রম 1 2 3 4, 1 2 3 4। আর মার্জিনাল প্রোডাকশন আছে 4 6 4, এক এক করে দিই আমরা, 1 2 3 4 5 6। হ্যাঁ, 1 2 3 4 5 6 হবে। বিন্দুগুলো বের করে আমরা একের সাথে হচ্ছে 4, সরি একের সাথে 4 এখানে প্রথম বিন্দু, একের সাথে 4 প্রথম বিন্দু হবে এখানে। তারপর হবে 2 এর সাথে 6, 2 এর সাথে 6 এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর হবে 3 এর সাথে আবার 4, 3 এর সাথে আবার 4, হ্যাঁ 3 এর সাথে 4, 4 এর সাথে হবে 3, 3 এর সাথে 3 এখানে। তাহলে বিন্দুগুলো যোগ করলে আমাদের রেখাটা এরকম হবে, এরকম। এটা হচ্ছে আমাদের কি রেখা, এমপি, মানে মার্জিনাল প্রোডাকশন, যেটা প্রথমে বৃদ্ধি পাইছে, প্রথমে ক্রমবর্ধমান হয়েছে, তারপর আবার কি পাইছে, হ্রাস পেয়েছে, অর্থাৎ ক্রমহ্রাসমান হয়ে আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা। ফারহানা বলছে মনে তো আপনি সারা জীবন থাকবেন, আপনি সত্যি অনেক ভালো টিচার, থ্যাংক ইউ। আসলে কি মনে রাখবা? সারা জীবন ভালোবাসবা তো সারা জীবন, নাকি মানে কয়েকদিন পরে এই কি পড়াইছে ভুলে যাবো, এরকম কিছু? মনে থাকবে আমার কথা? হ্যাঁ, কখনো দেখা হলে রাস্তার মধ্যে, হ্যাঁ কখনো অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে দেখা হয়ে গেছে, কথা বলবা তো, সালাম দিবা তো, এসে কথা বলবা তো, নাকি মানে দেখেও মানে পাশ কাটায় চলে যাবা, স্যারকে দেখেও না দেখার ভান করে? ফার্স্ট পেপারের নাম্বার সবাই পাবে, ভালো নাম্বার পাবে। সেকেন্ড পেপারের নাম্বারটা হলো কষ্ট, হ্যাঁ এটা আমি বারবার বলতেছি। সেকেন্ড পেপারে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আবার ডিউ গেলে আপনার সাথে দেখা করবো, আমি তো চট্টগ্রামে, ডিউ থেকে দেখা করবো আমার সাথে, আমি তো চট্টগ্রামে আসলে দেখা হবে। ঋতু বলছে সারা জীবন মনে রাখবো, আপনার জন্য ইকোনমিক্স এত প্রিয়, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে, চট্টগ্রামে অনেক ভালো, চিটাগং অনেক ভালো লাগে, বাট যাই না কখনো। আচ্ছা, অবশ্যই আসবা, সবাইকে চট্টগ্রামের দাওয়াত, এবং চট্টগ্রাম আসলে অবশ্যই চকবাজারে আমাদের অফিসে আসবা, সবাইকে দাওয়াত, ঠিক আছে। চকবাজার আসলে অবশ্যই আমাদের অফিসে আসবা। যারা বলছে জি ভাইয়া মনে থাকবে, লিমা বলছে জি ভাইয়া ইনশাল্লাহ মনে থাকবে।
আশা বলছে দ্বিতীয় পত্র ক্লাস নেবেন, অবশ্যই নিব। সাদিকা বলছে ভাই আপনি ডিউএল স্টুডেন্ট না, আমি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির, হ্যাঁ চিটাগং ইউনিভার্সিটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইউর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। হ্যাঁ সায়েম বলছে জি ভাইয়া মনে থাকবে। ওকে নিবেন নাকি? হ্যাঁ ক্লাস টিউটোরিয়াল বেসে ক্লাস নিব টিউটোরিয়াল বেসে ক্লাস হবে আজকে। ওকে তাহলে আমরা 4 নম্বরটা করতে পারছি এবং এখানে বলছে উদ্দীপকে চিত্র সাহায্যে ব্যাখ্যা করে এটাকে। সো যেহেতু আমি এটা প্রথমে বৃদ্ধি পাইছে তারপর হ্রাস পাইছে, তার মানে এটা হচ্ছে প্রথমে ক্রমবর্ধমান হয়েছে, তারপর ক্রম ও হ্রাসমান কি হয়েছে, প্রান্তিক উৎপাদন বিধিটা হয়েছে এখানে। ঠিক আছে মনে থাকবে? ওকে ফাইন। এরপরে চলে আসি আমরা, এটা গেছে আমাদের 2 নাম্বার। 3 নাম্বার সিকিউ দেখো, 3 নাম্বার সিকিউ বলছে অর্থনীতিতে উৎপাদন কি। অর্থনীতিতে উৎপাদন বলতে আসলে কি বোঝানো হয়? অর্থনীতি উৎপাদন বলতে আমরা বুঝে থাকি অর্থনীতি উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টিকে, হ্যাঁ মানে প্রকৃতিগত কোনো জিনিসের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেটাকে আমরা কি বলে থাকি? অর্থনীতি বলে থাকি, উপযোগ সৃষ্টিকে। 2 নম্বর বলেছে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? কারণ ওই যে বলছি স্বল্পকালে আমাদের যে স্থির ব্যয় থাকে দীর্ঘকালে সেটা পরিবর্তনশীল হয়ে যায়, সেটা স্থির থাকে না। যেমন ধরো আমি যদি বলি একটা তুমি দোকান দিছো, ওই দোকানের ভাড়াটা একটা সময় পর্যন্ত স্থির, 5 বছর পর্যন্ত মনে করে স্থির, এরপরে 5 বছর পর সেই দোকানের ভাড়া বাড়বে না, তার মানে সেটা পরিবর্তনশীল হয়ে যায়, সে কারণে দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, সবগুলো পরিবর্তনশীল হয়ে যায়। রনি বলছে জি ভাইয়া ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা স্যার আমার বাড়ি থেকে আপনি যেই স্কুল পড়েছেন সেখানে যেতে 20 টাকা লাগে। আচ্ছা তাই নাকি? আমি হচ্ছে বাইতুল ইজ্জত বড়াঘাট পাবলিক স্কুলে ছিলাম এবং এরপরে কলেজ হচ্ছে মহসিন কলেজ, এরপর হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি, এই আর কি। আচ্ছা না হ্যাঁ বলছে সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। আপনার বিয়েতে যাবে, চট্টগ্রামে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই। নূপুর বলছে সেকেন্ড পার্ট ভালো করে বুঝাই দিয়েন ভাইয়া, অবশ্যই দিব। আচ্ছা 3 নম্বর বলছে আমাদেরকে উদ্দীপকে কি ধরনের মাত্রাগত উৎপাদন কার্যকর হয়েছে বিশ্লেষণ করো। একদম সহজ, এখানে তুমি দেখো উৎপাদনটা কেমনে বাড়ছে। প্রথমে ছিল 30, তারপর হয়েছে 60, তারপর হয়েছে 90, তার মানে স্থির হারে প্রথমে 30 বাড়ছে, তারপর আবার 30 বের 60 হয়েছে, আবার 30 বের 90 হয়েছে, তার মানে এটা কোন বিধি হবে? স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। স্যার এগুলো মাত্রাগত কেন, প্রান্তিক বিধি নয় কেন? কারণ এগুলো আইসোকয়েন্ট রেখা আছে। আইসোকয়েন্ট কার্ভ মানে কি? সম উৎপাদন রেখা। এগুলো কখন হয়? যখন উৎপাদনের মাত্রাগত পরিবর্তন হয়, উৎপাদনের সকল উপকরণ একই সাথে যখন পরিবর্তন হয়, এটাও বাড়তেছে এটাও বাড়তেছে, তখন রেখাটা উপর দিকে শিফট করে, এটা বাড়তেছে এটাও বাড়তেছে, তখন রেখাটা উপর দিকে শিফট করে। কেমন? এটাকে বলা হয় আইসোকয়েন্ট কার্ভ। এরকম কার্ভ দেখলে তার মানে সেটা হচ্ছে কি, যে আমাদের মাত্রাগত উৎপাদন বৃদ্ধিকে প্রকাশ করতেছে। এখানে যেহেতু স্থির হার বাড়তেছে 30 দেখো এই জায়গায় সবাই ভুল করো, হ্যাঁ 30 60 90। যদি এমন হইতো যে প্রথমে 30, তারপর মনে করো যে 70, সরি হ্যাঁ 70, এরপর মনে করো যে 130, তাহলে কি হইতো? প্রথমে 30 বাড়ছে, তারপর 40 বাড়ছে, 70 হয়েছে, তারপর দেখো তারপর হচ্ছে 60 বেড়ে 130 হয়েছে, তার মানে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। আর এখন বাড়ছে কি এখন বাড়ছে ক্রমবর্ধমান হারে। যদি 30 70 এবং 130 হইতো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বৃদ্ধি বলতাম। আর আমাদের যে ম্যাথ ছিল সেই ম্যাথের মধ্যে কি স্থির হারে বৃদ্ধি পাচ্ছে 30 60 এবং 90। প্রথমে 30 আবার 30 বাড়ছে, আবার 30 বাড়ছে। আবার যদি এমন হইতো প্রথমে 30, তারপর মনে করা হয়েছে 50, তারপর হয়েছে মনে করো 60, তার মানে প্রথমে 30 বাড়ছে, তারপর 20 বৃদ্ধি পেয়ে 50 হয়েছে, তারপর 10 বৃদ্ধি পেয়ে 60 হয়েছে। দেখো প্রত্যেকটাতে কিন্তু বাড়তেছে, এটা 10 60 50 60, এটা ক্রম হ্রাসমান, তবে কারণ এখানে বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এর আগেরটা তো কিন্তু বৃদ্ধি পাইছে, হ্যাঁ এটা তো কিন্তু বৃদ্ধি পাইছে, কিন্তু বৃদ্ধির হারটা স্থির হারে, প্রথমে 30, তারপর আবার 30 বৃদ্ধি পাইছে, আবার 30 বৃদ্ধি পাইছে। এরপর কোনটা বলছিলাম, এরপর যদি 30 60 যদি হয় 70, এটা যদি হয় 130, তাহলে এটাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা ক্রমবর্ধমান, প্রথমে 30 বৃদ্ধি পাইছে, তারপর 40 বৃদ্ধি পাইছে, তারপর 60 বৃদ্ধি পাইছে, সেজন্য। তাহলে আমরা বুঝছি এই তিনটা পার্থক্য মনে থাকবে। রাকি বলছে ঠিক টাইমে আসতে পারলাম না, নো প্রবলেম, এখন থেকে করো ক্লাসটা। ওকে 4 নম্বর আমাদেরকে কি বলছে দেখো, 4 নম্বর বলছে উদ্দীপকে IQ 2 এবং IQ 3 তে নির্দেশিত উৎপাদনের পরিমাণ যথাক্রমে 70 এবং 120 হলে, অর্থাৎ এই IQ 2 তে 60 না হয়ে যদি 70 হয় এবং IQ 3 তে 90 না হয়ে যদি 120 হয়, তাহলে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করো। অর্থাৎ
তখন সেটাকে আমরা কোন বিধি বলতাম? তাহলে তোমরা আমাকে আনসার দাও, এটাকে আমরা কোন বিধি বলবো? সবাই একযোগে সবাই আনসার দিবা, আমার সাথে প্রায় 80 জনের মতো আসো, সবাই একসাথে আনসার দিবা। স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে কেন? তোমরা ক্লাস শেয়ার করতেছো না কেন? আরিবা বলছে স্যার এমসিকিউ ক্লাস নিবে না? এমসিকিউ ক্লাস তো নিয়েছি বাবা, এমসিকিউ ক্লাস নিয়েছি তো। তুমি আমাদের পড়ালেখা ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো ক্লাস সাজানো আছে, এমসিকিউ ক্লাস নিয়েছি আমি। এমডি শাহিদুল ইসলাম বলছে স্যার ক্রমহ্রাসমানটা একটু বলেন। ক্রমহ্রাসমান হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাবে, হ্যাঁ। যেমন প্রথমে 30, এরপর মনে করো 50 হয়েছে, এরপর মনে করো হয়েছে 60। তাহলে তুমি দেখো তো প্রথমে 30 বাড়ছে, তারপর 50 মানে 20 বেড়ে 50 হয়েছে, প্রথমে 30 বাড়ছে, তারপর 20 বেড়ে 50 হয়েছে, তারপর 10 বেড়ে 60 হয়েছে। তার মানে ক্রমহ্রাসমান ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাচ্ছে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। বুঝা গেছে তো? পারবো? একটু বলো পারবে কিনা। তাহলে এখন কি হয়েছে বলো, এটা কি হয়েছে? 70, 30, 70, 120 কি হয়েছে এটাকে? এটাকে আমরা কি বলবো? এই ক্লাস কি ইউটিউবে দেবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবে ইনশাআল্লাহ। তাহলে এটাকে আমরা বলবো যে ক্রমবর্ধমান, কারণ প্রথমে 30 বৃদ্ধি পাইছে, তারপর 40 বৃদ্ধি পেয়ে 70 হয়েছে, তারপর আরো 50 বৃদ্ধি পেয়ে 120 হয়েছে। তাহলে এটাকে আমরা বলি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। অবশ্যই বলতে হবে, হ্যাঁ মাত্রাগত আনসার খেয়াল রাখবা, পরীক্ষা অপশনে মাত্রাগতটা দেখে আনসার করবা। আবার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি লিখে দিয়ে আসিও না, ঠিক আছে? তখন কিন্তু ভুল হয়ে যাবে, পারা জিনিস ভুল হয়ে যাবে। চলে আসে আমরা পরবর্তী কোয়েশ্চেনে, সেম আচ্ছা এটাই, তারপরে চলে আসে এর পরবর্তী কোয়েশ্চেন। এখানে বলছে প্রথমত একটা সূচি দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কিউ, এবং দ্রব্য প্রতি একক প্রতি দাম দেওয়া আছে। দাম দেওয়া আছে আমাদের কত? হ্যাঁ প্রথমে দেওয়া আছে কি দেখো, প্রথমে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, দাম দেওয়া আছে। দাম দেওয়া আছে 50, 45, 40, 30 এবং হচ্ছে 35, 30। তাহলে দামটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আচ্ছা যাই হোক। প্রথম হচ্ছে উৎপাদন কি? উৎপাদন মানে হচ্ছে কোন দ্রব্যে বিদ্যমান যে উপযোগ সে উপযোগ বৃদ্ধি করা, হ্যাঁ রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেটাকে আমরা উৎপাদন বলি। দুই নম্বর বলছে কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির উপর কি প্রভাব পড়বে? অর্থাৎ হচ্ছে কারিগরি জ্ঞানে যদি পরিবর্তন হয়, ক্রমহ্রাসমান না হয় উৎপাদনটা ক্রমবর্ধমানও হতে পারে। উৎপাদনটা ক্রমান্বয়ে হ্রাস না পেয়ে ক্রমবর্ধমান হতে পারে যদি কারিগরি জ্ঞানের পরিবর্তন হয়, ঠিক আছে? এই তিন বলছে উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করা, মানে এই যে এখানে দাম দেওয়া আছে মোট আয় দেওয়া নেই, তোমাকে মোট আয় রেখা আঁকতে হবে। বুঝা গেছে? চলো আমরা করে ফেলি। আগে তোমাদেরকে প্রশ্ন করে ফেলি আমি, এটা এখানে যে বাজারটা আছে, এই যে বাজারটা যেখানে দামের পরিবর্তন হচ্ছে দ্রব্যের, এটাকে আমরা কোন বাজার বলতে পারি? মানে এটা কোন বাজারের দৃশ্য যেখানে দাম চেঞ্জ হয়? হ্যাঁ কোন বাজারের দৃশ্য? আমি ক্লু দিয়ে ফেলছি, মানে বুঝাই দিচ্ছি বিষয়টা কোথায়। হ্যাঁ তাহলে আমরা বলো এটা কোন বাজারের দৃশ্য, এটাকে আমরা কোন বাজার বলবো? কোন অধ্যায় থেকে করলে 7টা সৃজনশীল সবচেয়ে সহজ হবে? তুমি যে অধ্যায়গুলো পারো সেগুলো করো, সেখান থেকে আনসার করবা। পরীক্ষার হলে কোন সিকিউটা কমন আসবে, কোন সিকিউটা কঠিন আসবে, সহজ আসবে, তোমার উপর ডিপেন্ড করবে, আমার উপর না। তুমি যদি তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটা তুমি আনসার করবা, যেটা কঠিন মনে হবে সেটা তুমি আনসার কেমনে করবে? তুমি তো পারবে না সেটা। তো তোমাকে অধ্যায় 6টা আছে, 6টা অধ্যায় পড়ে যাও ভালো মতো করে, এবং তুমি যেটা ভালো আনসার করতে পারো সেটা আনসার করবা। আমাকে আনসার করো সবাই। বলছি উদ্দীপকের আলো, সরি এটা কোন বাজার সেটা আনসার করতে হবে, কোন বাজার সেটা। কেউ তো আনসার করতে পারতেছে না কোন বাজার। জুয়েল রানা বলছে আমাদেরকে, আমি এসএসসি 24-এর স্টুডেন্ট, আমিও ভাইয়ার কাছে পড়েছি, বাংলাদেশ ইকোনমিক্সের বেস্ট টিচার, ভালোবাসা নিবেন স্যার। থ্যাংক ইউ জুয়েল রানা আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আনসার হচ্ছে এটাকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে পারি বা একচেটিয়া বাজার বলতে পারি। কেমন? কারণ এখানে দামের পরিবর্তন হচ্ছে, দাম যদি স্থির থাকতো তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতাম। দাম স্থির থাকলে, দাম যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে এটাকে একচেটিয়া বাজার বা অপূর্ণ বাজার আমরা লিখতে পারি। তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি। 3 নম্বরে এখানে বলছে যে উদ্দীপক আলোকে মোট আয় এখন করতে, তার আগে মোট আয় বের করতে হবে। হ্যাঁ তা আমি শর্টকাটে করতেছি, দ্রুত করবা। তাহলে মোট আয় রেখা আঁকবো আমরা, তার আগে আমরা মোট আয় বের করবো। সো বিক্রয় পরিমাণ কিউ এবং দাম পি, টোটাল রেভিনিউ যেটাকে আমরা টি আর বলে থাকি, ঠিক আছে? সো 5টা 1 2 3 4 5
দেখো আমাদের উৎপাদনের পরিমাণ আছে, এখানে বিক্রয়ের পরিমাণ আছে 1 2 3 4 5, আর দাম আছে 50 45 40 35 30। টোটাল রেভিনিউ হচ্ছে গুণ করতে হবে, টি আর মানে হচ্ছে পি ইনটু কিউ। হ্যাঁ, টি আর মানে কি লিখবো? টি আর মানে হচ্ছে, আমরা একটু লিখি, টি আর মানে হচ্ছে পি ইনটু কিউ। টি আর মানে হচ্ছে পি ইনটু কিউ। দামের সাথে এদের গুণ করবা, এদের গুণ করলে হবে 50 45 দুগুণ 90, 3 4 12 120, তারপর হচ্ছে 3 35 হবে 3 3 4 12। আচ্ছা, আর হচ্ছে 12 আর এটা 20 যোগ করলে হবে 140। হ্যাঁ, তারপর হবে 3 5 15, ঠিক আছে, এটা হবে 150। ওকে, তাহলে আমরা এটা টোটাল রেভিনিউ বের করছি। এখন আমরা রেখা আঁকবো, পারবো? একটু আগে দেখা দিছিলাম। নিচে হবে আমাদের কিসের পরিমাণ? বিক্রয়ের পরিমাণ, আর উপরের দিকে আমাদের টি আর টোটাল রেভিনিউ। বিক্রয়ের পরিমাণ আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর টোটাল রেভিনিউ এখানে আছে 50 সর্বনিম্ন, সর্বোচ্চ 150। তাহলে আমরা 50 করে ধরি পার্থক্য। হ্যাঁ, 50 100 150, 50 100 150 বিন্দুগুলো বের করে ফেলি। একের সাথে 50 হবে প্রথমে, এদিকে একের সাথে হবে 50, তার মানে প্রথমে তো এখানে, তারপর হবে 2 এর সাথে 90, এই 2 এর সাথে হবে 90, এদিকে 2 এর সাথে হবে 90, 90 মানে হতো এখানে। তারপর হবে 3 এর সাথে, এই 3 এর সাথে হবে 120, এই 3 এর সাথে হবে 120, 120 হচ্ছে এখানে। তারপর হবে 4 এর সাথে, 4 এর সাথে 140, 4 এর সাথে 140 এখানে। তারপর হবে 5 এর সাথে 150 এখানে। তাহলে এই সবগুলো বিন্দু যোগ করলে এরকম হবে রেখাটা। এটা এটা হচ্ছে টিপি, মানে টোটাল, সরি টিআর, টোটাল রেভিনিউ রেখা। ঠিক আছে, টিআর রেখা। পারবো তো সবাই? একটু বলো তো পারবে কিনা। ওকে, এরপর আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বর বলছে এখানে যে উদ্দীপকের আলোকে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন করা এবং বাজারের প্রকৃতি সম্পর্কে বর্ণনা করবো। এখানে কি বাজার বলছে, তার মানে এটা একটা এক্সচেঞ্জ বাজার, সেটা আমরা আগে বলে ফেলতে পারছি কারণ এখানে দামের চেঞ্জ হচ্ছে। সো এ আর এবং এম আর রেখা আঁকতে বলছে, এ আর এবং এম আর রেখা অঙ্কন করতে বলছে। তোমরা কি পারবা এ আর এবং এম আর রেখা? একটু আগে করে দিয়েছে কিন্তু, সেম একটা ম্যাথ, একটু আগে কিন্তু এ আর এবং এম আর রেখা করে দিয়েছি। পারবা কিনা বলো? এখান থেকে এ আর এবং এম আর বের করা যাবে, আমি এখানে করে দিচ্ছি। দেখো আমি করে দিচ্ছি এ আর এবং এম আর এখানে করে দিচ্ছি। 4 নাম্বার, এটা 4 নাম্বার। হ্যাঁ, এ আর বের করবো আমরা, এম আর বের করবো। ঠিক আছে, এ আর এবং কি বলো, এম আর। এ আর মানে কত আছে এখানে, এ আর আমরা বের করি। এ আর বের করার জন্য এ আর সমান আমরা লিখবো যে টি আর কে কিউ দিয়ে ভাগ করলে এ আর পাওয়া যাবে। হ্যাঁ, টি আর কিউ দিয়ে ভাগ করলে এ আর পাওয়া যাবে। এই টি আর কে তুমি কিউ দিয়ে ভাগ করবা, 50 কে 1 দিয়ে ভাগ করলে হবে 50, 90 কে 2 দিয়ে ভাগ করলে হবে 45, 120 কে 3 দিয়ে ভাগ করলে হবে 40, 140 কে 4 দিয়ে ভাগ করলে হবে 35, 150 কে 5 দিয়ে ভাগ করলে হবে 30। তাহলে এত সুন্দর করে কেমনে পারছেন? কারণ আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে একটা বাজারে, যে কোনো বাজার আর কি, সেটাতে দাম এবং এভারেজ রেভিনিউ অলওয়েজ সমান হবে। পূর্ণ পর্যায়ের বাজার হলে সেক্ষেত্রে দাম সমান এ আর সমান এম আর হবে, আর অ্যাকচুয়াল বাজার হলে দাম সমান এ আর ঠিক থাকবে, তবে এম আরটা তার চেয়ে কি হবে, ছোট হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাজার, এটা হচ্ছে পূর্ণ পর্যায়ের বাজার। দাম আর এ আর সবসময় সমান হবে, সেটা যে কোনো বাজারে। হ্যাঁ, তো এই দাম এবং এ আর সবসময় সমান হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, সো পূর্ণ পর্যায়ের বাজারের ক্ষেত্রে এম আরটাও সমান হয়, কিন্তু এটা তো পূর্ণ পর্যায়ের বাজার না, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাজার, সেটা এম আর সমান হবে না। এম আরটা আমরা বের করবো। সো একটা ক্ষেত্রে যেটাই মোটাই সেটাই লিখবা প্রান্তিক আয়। ওকে ফাইন। তারপর মোটাই পার্থক্য লিখবা, 40 থেকে 50 বাদ দিলে, সরি 90 থেকে 50 বাদ দিলে আসতে হবে 40, 120 থেকে 90 বাদ দিলে আসতে হবে 30, 140 থেকে যদি 20 বাদ দাও তাহলে আসতে হবে হচ্ছে 20, 150 থেকে যদি 40 বাদ দাও তাহলে আসতে হবে 10। এই যে হয়ে গেছে। তাহলে এখন আমরা এ আর এম আর রেখা আঁকবো, পারবো নাই? করে দিতে হবে। ও চলে গেছে, সরি সরি, আমি কি করতাম এখন। আচ্ছা, কিছু করার নাই, আমি লিখে দিচ্ছি। এমনি তোমরা পারবা কিনা বলো, পারবা তোমরা করতে? তোমরা বের করতে পারবে কিনা বলো, একটু দ্রুত বলবা, নাকি আমাকে করে দিতে হবে? এ আর এম আর করছেন একটু আগে, এটা যদি হয় আমাদের এ আর রেখা, হ্যাঁ এম আর রেখা হচ্ছে কিরকম, এরকম এম আর রেখা। ঠিক আছে, এরকমই বের হবে অ্যাকচুয়াল বাজারের ক্ষেত্রে।
জি পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা আমি করে দিচ্ছি না, জাস্ট ব্যাখ্যা করবো এরকম, যেহেতু আমাদের চিত্রের ভূমিকে আমাদের উৎপাদনের বিক্রয়ের পরিমাণ উপরে হচ্ছে এআর বাই মার ধরে আমরা এআর বাই মার রেখা আঁকছি, যেখানে এআর বাই মার রেখা দুইটা বাম থেকে নিম্নগামী হয়েছে। যেহেতু আমরা জানি যে এআর বাই মার রেখা নিম্নগামী হয় কখন, যে বাজার যেটাকে আমরা বলি একচেটে বাজার। হ্যাঁ, একচেটে বাজারে এআর বাই মার রেখা কি হয়ে থাকে, বাম থেকে নিম্নগামী হয়ে থাকে। এই তারপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখা দিই। এই কোশ্চেনটা একটু দেখা দিই। দেখো 5 নম্বর কোশ্চেন বলছে আমাদেরকে যে উৎপাদন দেওয়া আছে এখানে আমাদের। প্রথম আমাদের কি দেওয়া আছে, উৎপাদন দেওয়া আছে, এই বলছে মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয়। এটা গুরুত্বপূর্ণ, চলো এটা দেখা দিই। দেখো প্রথম বলছে মোট আয় কি। মোট এমন হচ্ছে কোন একটা উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ আয় করে তার সমষ্টিকে আমরা বলি মোট আয়। একদম সিম্পল কথা। দুই নম্বর বলছে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন, একই কথা বারবার বলতেছে। দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কারণ দীর্ঘকালে যেটা স্বল্পকালে যেটা স্থির থাকে সেটা দীর্ঘকালে পরিবর্তনশীল হয়ে যায়, তো সেজন্য দীর্ঘকাল আর স্থির ব্যয় থাকে না। 3 নম্বর বলছে উদ্দীপক হতে গড় ব্যয় এসি রেখা নির্ণয় করো, মানে এভারেজ কস্ট রেখা আঁকতে বলছে। তোমাদের এখানে এভারেজ কস্ট না, এভারেজ কস্ট বের করতে হবে, কেমন, তারপর তুমি এভারেজ কস্ট রেখা আঁকতে পারবা। চলো আমি এখানে তোমাদের করে দিচ্ছি, এটা কেমনে করবা দেখো। 3 নম্বর আমাদেরকে এখানে গড় ব্যয় বের করতে বলছে, এসি রেখা আঁকতে বলছে। হ্যাঁ, তারপর বলছে আর হচ্ছে উদ্দীপকালকে এমসি রেখা অঙ্কন করো, তার মানে এসি এমসি দুইটাই আঁকতে বলছে। আমি দুইটা একসাথে সূচিত করে ফেলি, কেমন, আগে এসিটা করি, এমসিটা পরে করবো। তাহলে এখানে উৎপাদনের পরিমাণ টিএফসি, টিভিসি, টিসি, এসি, এমসি আমি জায়গায় রাখতেছি, পরে করব। আচ্ছা, তো এটা আগে করে ফেলি। উৎপাদনের পরিমাণ এখানে আছে টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, টিসি বের করতে হবে তোমাকে আগে। তুমি যদি গড় বের করতে হবে, এসি বের করতে চাও তোমাকে আগে টিসি বের করতে হবে। হ্যাঁ, এসি বের করতে লাগে টিসি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4। তো দেখো এখানে আছে উৎপাদন পরিমাণ 1 2 3 4, একদম সিম্পল কথা। টিএফসি দেওয়া আছে 100 করে, মানে টোটাল ফিক্সড কস্ট সবসময় 100, টোটাল ফিক্সড কস্ট 100 করে আছে। আর টিভিসি এখানে আছে 60 100, তার মানে 60 100, তারপর হচ্ছে 260, এরপর হচ্ছে 500, এগুলো সবগুলো হচ্ছে টিভিসি মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ, তারপর তোমাকে টিসি বের করতে হবে। টিসি একদম সিম্পল, এই দুটো যোগ করলে হবে। হ্যাঁ, টিসি মানে হচ্ছে স্বল্পকালে টিএফসি প্লাস টিভিসি, সরি টিভিসি, এই দুটো যোগ করলেই টিএফসি আর টিভিসি যোগ করলে হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করে দাও, এটা হবে 160, ওকে, 200, 360, হ্যাঁ, এটা যোগ করলে হবে 600, 500, 600। হ্যাঁ, তারপর এরপর আমরা এসি বের করব, এভারেজ কস্ট। এভারেজ কস্টের সূত্র কি, এভারেজ কস্ট হচ্ছে টোটাল কস্টকে ভাগ করতে হবে কিউ দিয়ে। আসলে এআর যেভাবে এসি যেভাবে বের করতে হয়, মানে এআর যেভাবে বের করছে আমরা এসিও সেম। এআর এর ক্ষেত্রে এখানে এআর বের করার জন্য টিআর কে কি দিয়ে ভাগ করছি, এসি বের করার সময় টিসি কি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই টিসি কে তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে। যেমন 160 কে তুমি 1 দিয়ে ভাগ করে দাও, 160 কে 1 দিয়ে ভাগ করলে হবে এখানে 160, ওকে। তারপর হচ্ছে 200 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে এখানে হবে 100, 360 কে 360 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে হবে 360 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 120, আই থিংক 120। হ্যাঁ, 600 কে তুমি যদি কি দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে आंसर হবে হচ্ছে 600 ভাগ 4, তাহলে आंसर হবে হচ্ছে 15, কত হয় 600 ভাগ 4, তাহলে কি কত হয় 100 করে হলে 400, 110 করে হলে 600 ভাগ 4, তারপরে 150। হ্যাঁ, 150 হবে এটা, তাহলে এটা হচ্ছে 150। ওকে, ফাইন। তারপর দেখো আমরা তাহলে এসি করে ফেলেছি, এখন বলছে আমাদেরকে এসি রেখা অঙ্কন করতে হবে। পারবে এসি রেখা আঁকতে? এখান থেকে এসি রেখা আঁকতে পারবে না? এসি রেখা আঁকার জন্য আমরা এখানে দুইটা অক্ষ নিব। ওকে, ফাইন। নিচের দিকে হবে আমাদের এই যে কিউ, মানে উৎপাদনের পরিমাণ, আর উপর দিকে আমাদের জাস্ট এসি লিখবো। আমাদের কিউ আছে 1 থেকে 4, 1 2 3 4, 1 2 3 4, আর এখানে হচ্ছে 160, 100, 120, 150, তাহলে আমরা এখানে 50 করে ধরি। হ্যাঁ, বড় করে ধরতেছি 50, 100, 150 পর্যন্ত হলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে 160 আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা 50, 100, 150, এখানে একটা ধরে 200, ঠিক আছে। কেমনে বিন্দুগুলো বের করবো দেখো, একের সাথে প্রথমে 160, একের সাথে হবে 160 এখানে, প্রথমে হবে এখানে, 2 এর সাথে হবে 100, 2 এর সাথে 100, 3 এর সাথে হবে 120, 3 এর সাথে হবে 120, 4 এর সাথে হবে 150, 150 হচ্ছে এখানে। এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের এসি রেখা। এই যে হয়ে গেছে এসি রেখা। পারবো না করতে?
পারবো? ওকে, তাহলে এখানে আমরা কি করে ফেলেছি, এসি রেখা আমরা অঙ্কন করে ফেলেছি। এখন চলে আসি আমরা উদ্দীপকের আলোকে এমসি রেখা অঙ্কন করে রেখাটির আকৃতি ব্যাখ্যা করো। আসলে এসি রেখাও এই আকৃতি হয়, এমসি রেখা এই আকৃতি হয়। এমসি রেখা আমি এখানে দেখাচ্ছি, এখানে তোমাদেরকে 4 নাম্বারটা করে দেখাচ্ছি। এই এমসি একসাথে করতে বলে পরীক্ষায়, তখন তোমার এসি রেখা আঁকছো, এমসির মানও বের করে তুমি এখানে এসি আঁকছো, এখানে আবার এমসি রেখা আঁকবা, সেম কাহিনী আর কি। কেমন, আমি এখানে তোমাদেরকে আগে এমসি রেখাকে দেখাচ্ছি কেমনে করে দেখা এমসি রেখাটা। তাহলে এমসি আঁকার জন্য তোমাকে আগে কি লাগবে, তোমার এমসি বের করতে হবে, টিসি আর এমসি লাগবে আর কি। তখন 3 নাম্বার 4 নাম্বারের জন্য তখন তোমার কি লাগবে, তখন তোমাকে এখানে এসি করার দরকার নাই, জাস্ট তুমি এমসি টা সরাসরি করতে পারবে চাইলে। এই টিসি থাকলে এমসি বের করা যায়। একটা ক্ষেত্রে যেটা টিসি সেটাকে লিখবা, এমসি লিখবা, তারপর টিসি পরিবর্তে লিখবা 200 থেকে 160 বিয়োগ করলে আসবে 40, 360 থেকে এটা বিয়োগ করলে আসবে 160, তারপর 600 থেকে এটা বিয়োগ করলে আসা হবে 240। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা এমসি রেখা আঁকবো। এমসি রেখা আমরা করবো, দুইটা অক্ষর নিচ্ছি, 0, এখানে হবে কিউ, উপরে হবে এমসি, 1 2 3 4, 1 2 3 4, আর এমসি আমাদের 160, 240 পর্যন্ত আসছে, আমরা 50 করে ধরি। আচ্ছা, 50, 100, 150, 200, 250, হ্যাঁ 50, 100, 150, 200, 250 বিন্দুগুলো বের করি একের সাথে 160, এদিকে একের সাথে হবে 160, 160 মানে হচ্ছে এই যে এটার একটু উপরে হবে এখানে, তারপর 2 এর সাথে হবে 40, 2 এর সাথে বরাবর 40 এ চলে আসছে এখানে, তারপর 3 এর সাথে হবে 160, 3 এর সাথে আবার 160, আবার 160, তারপর হবে 4 এর সাথে হচ্ছে 240, 4 এর সাথে 240, এখানে বিন্দুগুলো যোগ করলে এরকম, এটা হচ্ছে আমাদের এমসি রেখা, মার্জিনাল কস্ট রেখা। আর এই সেম একসাথে আঁকতে বললে সেম এমসি যে আঁকছে এবং এমসি আঁকবা, এসিটাও সেম এখানে আঁকবা, আর কোনো কাজ নেই। জাস্ট একের সাথে 60, 2 এর সাথে 100 এভাবে করে বিন্দুগুলো বের করে এসিটাও বের করবা, অথবা আগে এসি তারপর এমসি করবা, কোনো সমস্যা নেই, একসাথে করবা আর কি। স্যার সবগুলো ক্লাসে সিকিউ যদি সলভ করে দিলে অনেক ভালো হতো। হ্যাঁ, সবগুলো ক্লাসে সিকিউ তো পড়াচ্ছি, এই যে আমরা প্রতিদিন ক্লাস করতেছি না, সপ্তাহে 3 দিন ক্লাস করতেছি, এবং হচ্ছে তোমাদের 3 দিন না, আজকে এই সপ্তাহে 4 দিন ক্লাস করতেছি আমরা। অলরেডি 4টা ক্লাস নিয়ে ফেলছি আমরা। প্রথম চ্যাপ্টারের উপর 2টা ক্লাস নিই, তৃতীয় চ্যাপ্টার একটা নিচ্ছি, এরপর নেক্সট ক্লাস নিব আমরা 4th অধ্যায়ের উপর, প্রথম পদের 3rd চ্যাপ্টারের উপর আমরা নিব। কি 360 বলতেছো, সেটা 360 হবে এটা? ও দেখি এটা থেকে এটা বাদ দিলে 360 কেমন হয়, এটা 360 না, 360 থেকে যদি এটা বাদ দাও 600 থেকে 360 বাদ দিলে 240 তো হয়। 300 এটা তুমি 48 যোগ করলে 400 হয়, 400, তারপর এখানে 600 আর 200 লাগে, তাহলে 440, 240 ঠিক আছে। কেমনে করতেছো তোমরা? এটা 600 থেকে এটা বাদ দিলে কেমনে 360 কেমনে হয়? আবার করি, দেখো টিসি এই দুটো যোগ করলে কত হয় 600, ঠিক আছে, এই দুটো যোগ করলে কত হয় 260 এর সাথে এটা যোগ করলে 360, ঠিক আছে। তো এটা থেকে বাদ দিলে এমসি বের হবে। 600 থেকে যদি 360 বাদ দাও, আচ্ছা 400 মনে করো, এখানে 400 মনে করো, এটা যদি 400 হয়, 600 থেকে 400 বাদ দিলে কত হয় 200, তো আর 40 কম, তাহলে 240, ঠিক আছে, তো লিখছি। এই দেখছো আমার মাথা পাগল করে ফেলতেছে। দেখছো আমারটা বল, নিজেরা ভুল করে আমার কনফিউজ করে ফেলছে। আচ্ছা যাই হোক, এটা মাথা রাখবা। দেখছো এটার সাথে এই যেগুলো হচ্ছে আমরা কিন্তু ক্যালকুলেটর না ছাড়া করতে পারি, যারা হচ্ছে মোটামুটি অ্যাকাউন্টিং বা যারা হচ্ছে ব্যবসা শিক্ষা আছে তারা কিন্তু এগুলো ইজিলি করে ফেলে। কেন জানো? কারণ এই যে 300 সাথে এটাকে 400 মনে করো, তো এটা থেকে এটা বাদ দিলে কত হবে, এটা বাদ দিলে 400 বাদ দিলে কত হয় 200 হয়,
এখানে আরো 40 কম, তাহলে 240 হবে। আচ্ছা যাই হোক, এটা গালতি সে মিস্টেক হয়ে গেছে আর কি, তোমাদের সমস্যা নেই। আচ্ছা তারপর চলে এসে আমরা, আচ্ছা আর না পড়ে আমরা, আজকে অলরেডি 9টা পাস হয়ে গেছে, হ্যাঁ আরেকটা ক্লাস আছে পরিণতি ক্লাস তোমাদের একটু পরে। তো তোমরা এটা বাসায় ট্রাই করবা, ঠিক আছে, এটা তোমরা বাসায় ট্রাই করিও। ওকে, এখানে উদ্দীপকে মাত্রাগত উৎপাদনকে আমরা অলরেডি বলে ফেলছি, উৎপাদন উপকরণের মাত্রাগত পরিবর্তন হলো উৎপাদিত পরিবর্তন হয়, সেটাকে মাত্রাগত উৎপাদন বলে। দীর্ঘকালে মোট স্থির বা থাকে না, একই কথা। দীর্ঘকালে স্থির বা শূন্য হয় কেন, কারণ সেটা পরিবর্তনশীল হয়ে যায়, সেজন্য। উদ্দীপকের প্রদত্ত রেখার আলোকে গড় আয় এসি এবং প্রান্তিক আয় সম্পর্ক ব্যাখ্যা করে, এসি এমসি সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। আমি শুরুতে উৎপাদন শুরুতে এসি এমসি দুইটা হ্রাস পাই, তবে এই চিত্র না, এই যে এটা হচ্ছে বি রেখার, এই যে এই বি রেখাটা হচ্ছে এসি আর সি ডি রেখাটা হচ্ছে আসলে এমসি, বুঝছো? তো এই উৎপাদন শুরু থেকে এসি এমসি উপরে আসবে, তবে এসি তুলনায় এমসি বেশি হ্রাস পায়। উৎপাদন মাঝামাঝিতে এসি যখন সর্বনিম্ন হয়, সেখানে এমসি রেখা এসি কে নিচে থেকে উপর দিকে যায়, আর উৎপাদন শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, এসি এবং এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়, ঠিক আছে। আর উদ্দীপকে এবি এবং ইউ আকৃতির হয় কেন, মানে এই এবি রেখাটা ইউ আকৃতির কেন হয়, কারণ হচ্ছে আমাদের এসি রেখাটা হয় এফসি প্লাস এবিসি এর যোগফলে, এফসি প্লাস এবিসি এর যোগফলে যেহেতু হয়, সে কারণে আমাদের রেখাটা এরকম দেখা যায়। বুঝা গেছে? পারবো? ওকে, তাহলে আমরা হচ্ছে এটা করলাম, তোমরা এটা বাসায় ট্রাই করবা, ঠিক আছে, এই আর কি। আজকে এটুকু পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে 4র্থ অধ্যায় পড়বো। এখানে আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল, যদি আমি সব সলভ করাতে পারি না, তোমরা আশা করি পারবা এখন, ঠিক আছে, আশা করি তোমরা নিজেরা এখানে সলভ করতে পারবা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং হচ্ছে সবাই একটু সুন্দর করে কি করবা, তোমাদের পরবর্তী ক্লাসগুলো বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে জানাই দিবা, ঠিক আছে, এবং সবাইকে নিয়ে ক্লাসে যুক্ত হয়ে যাবা। রাত 8টায় ক্লাস হচ্ছে আমাদের। সো এই আর কি, থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাস কখন হবে, আমাদের পেজে একটা অ্যাক্টিভ থাকিও, আমি হয়তো 2একটা ক্লাস কালকে পরশু হয়তো তোমাদের ক্লাস নিয়ে দিব, 2একটা ক্লাস আরো, ঠিক আছে, যেহেতু ঈদের পর আমাদের সময় হাতে কম এবং আমারও সেমিস্টার ফাইনাল ঈদের পরে, সেজন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।